গত 15-16 বছর ধরে আমাদের ক্রিকেটের সবচেয়ে বড় হাহাকার ছিল যে আমরা তামিম ইকবালের একজন সঙ্গী পাচ্ছি না, মানে একটা পারফেক্ট ওপেনার তামিমের সঙ্গে পাচ্ছি না। এই হাহাকার করতে করতেই 2024 পার হয়ে 2500 চলে আসলো। তামিম ইকবালের সঙ্গে তো দূরে থাক, তামিমই অবসর নিয়ে নিল। এখন আমাদের একটা আরো বড় হাহাকার করার কথা ছিল যে আমাদের ওপেন করবেটা কি। এই সময়ে একটা পিচ্চি ছেলে উঠে দাঁড়ায় বলল যে তারে যে আমরা আন্ডার এস্টিমেট করতেছিলাম, তারে নিয়ে অনেক ট্রল হচ্ছিল, এই সবগুলোর জন্য আমরা যেন ক্ষমা চাই। ক্ষমা চেয়ে আমরা যেন বলি যে তামিম মোটেও ফুরায় যায় নাই, বরং তামিম নতুন রূপে ফিরে আসছে। হ্যাঁ, এখন আর তামিম ইকবালরে আমরা তামিম বলবো না, এখন থেকে আমরা তানজিদ তামিমকেই তামিম বলবো। অরিজিনাল তামিম হচ্ছে তানজিদ তামিম। সে অন্তত এই বিপিএল এটা প্রুভ করছে যে সে থাকতে আসছে, এবং তামিম যে সার্ভিসটা 1.5 দশক বাংলাদেশকে দিয়ে গেছে, সম্ভবত সেইটা আরো বেশি করে পরিশোধ করতে আসছে আমাদের এই পিচ্চি তামিম। তো আজকে একটু তামিমের বিপিএল কীর্তি এবং তামিমের এই দুর্দান্ত ফর্ম আমাদেরকে কতটা আগায় দিবে সেই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব। দেখেন, ওপেনার নিয়ে আমাদের চিরকাল ক্রাইসিস। ইন্টারন্যাশনাল ক্রিকেট সার্কিটে প্রবেশ করার পরেও হান্নান ভাই, জাভেদ ভাই কেউ সেটেল করতে পারে নাই। বরং তামিমের আগ পর্যন্ত জাভেদ ভাই, মানে জাভেদ ওমর বেলিম, আমরা যারা গোল্লা ভাই বলতে পছন্দ করি, জাভেদ ভাই একটা লম্বা সার্ভিস দিছে। এরপর 2006-07 একটা দারুণ ঘটনা ঘটলো। তখন শাহরিয়ার নাফিস একদম ফর্মের তুঙ্গে, এবং শাহরিয়ার নাফিস সেই ক্যালেন্ডার ইয়ারে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসাবে 1000 রান পার করলো। মানে আমার খুব গর্বের সঙ্গে মনে আছে সে বছর মাশরাফি বছরের সর্বোচ্চ উইকেট শিকারী ছিল ওয়ানডে ইন্টারন্যাশনালে, এবং শাহরিয়ার নাফিস প্রথম ব্যাটসম্যান হিসাবে 1000 পার করলো। তো এরকম দুর্দান্ত ফর্মে শাহরিয়ার নাফিসের সঙ্গে আসলো তখনকার পিচ্চি তামিম। তো আমরা প্রথমবারের মতো স্বপ্ন দেখতে শুরু করলাম যে আমরা একটা সেটেলড ওপেনিং জুটি পাচ্ছি। এই জায়গাটা একটা ফারুক ভাইয়ের আমার মনে হয় যে একটা ভুল আছে এবং একটা বাজে সিদ্ধান্তের ব্যাপার আছে। সেটা হচ্ছে 2007 ওয়ার্ল্ড কাপে শাহরিয়ার নাফিস খুব অল্প সময়ের মধ্যে ফর্ম হারায় ফেললো। তখন ওই যে বলছি আগেও যে ফারুক ভাই একটা জিনিস ভয় পায় যে তার গায়ে কালির দাগ না লাগে। তো ওয়েস্ট ইন্ডিজে বসে যখন এই টিম মিটিং চলতেছে যে শাহরিয়ার নাফিসকে কি সুযোগ দিয়ে যাওয়া হবে না হবে, এখানে আমার যেটা অনুমান যে ফারুক ভাই মত দিল যে শাহরিয়ার নাফিসকে ড্রপ করা হোক, এবং এই জিনিসটা একদম নাফিসের ক্যারিয়ারটারে ধসায় দিল। পরে নাফিস প্রবল প্রতাপে ঘরোয়া ক্রিকেটে রান করছে, তখনও ফারুক ভাই এবার চিফ সিলেক্টর, এবং নাফিস কখনো ডাক পায় নাই। যাই হোক, সেগুলো নিয়ে আলাদা এক সময় ফারুক ভাইরে নিয়ে অভিযোগ করব। কিন্তু রিয়েলিটি হচ্ছে তামিম ইকবাল কেবল যখন শুরু করলো, শাহরিয়ার নাফিস হারায় গেল। মানে তামিম নাফিস জুটিটা জমলো না। এরপরে আমাদের স্বপ্ন ছিল তামিমের সঙ্গে হয়তো নাফিস ইকবাল আসবে, তার বড় ভাই। নাফিস ইকবালও তো টেস্টে দুর্দান্ত শুরু করলো, কিন্তু নাফিস ইকবাল ওই যে তামিমেরই করা শটে চোখের এখানে বলে আঘাত লেগে নাফিসের ক্যারিয়ারটা শেষ হলো। মানে তামিমের সঙ্গে এরপর থেকে আর কেউ সেটেল হতে পারলো না। একেবারে সেই জাভেদ ভাই থেকে শুরু করে অনেককে আমরা ট্রাই করছি। সর্বশেষ সৌম্য, লিটন, এক এন্ডে তামিম ফিক্সড, অন্য এন্ডে কখনো মিথুন, কখনো সৌম্য, কখনো লিটন, বহু লোক, আমি সবার নাম মনে করতে পারি না, অন্তত হাফ ডজন ক্যারেক্টার তো হবেই, কিন্তু কাউকে তামিমের সঙ্গে সেটেল করা গেল না। এই ক্রাইসিস নিয়েই কিন্তু তামিম এই পর্যন্ত আসছে, এবং বলা চলে বাংলাদেশকে এই পর্যন্ত নিয়ে আসছে। এবং আসলেই এটা একটা ক্রাইসিস হচ্ছিল 2024-এ। আমরা যখন দেখলাম যে তামিমও নাই হয়ে যাচ্ছে। তামিম এমন না যে কালকে অবসর নিল আর আমরা বুঝলাম যে তামিম নাই। তামিম তো ফুরাতে শুরু করছিল, গত 2-3 বছর ধরে ফুরা যাচ্ছিল। তাহলে ওপেনটা করবে কে? একদিকে সৌম্য খেলারই বাইরে, হাথুরু সিংয়ে আসার আগ পর্যন্ত তো সৌম্য সিনেই নাই। অন্যদিকে তানজিদ তামিমের যাচ্ছে তাই অবস্থা, আন্ডার 19 খেলে আসছে, এবং তানজিদ তামিমের শুরুটা হলো একদম ব্যাপটিজম উইথ ফায়ার যেটাকে বলে, মানে আগুন দিয়ে অভিষেক। তো এরকম একটা সময় তামিমের ওপর দিয়ে প্রচণ্ড ঝড় গেল। সে যে আরেকটা তামিম হবে, মানে তামিম ইকবালকে রিপ্লেস করবে, এটা মনেও হচ্ছিল না। আমি ভাবছিলাম যে এই ছেলেটা মেন্টালি ভেঙে পড়ে ক্রিকেটই ছেড়ে দেওয়ার মতো অবস্থা হবে। তামিমকে আমরা প্রথম নোটিশ করি আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে, কিন্তু সে কিন্তু আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ যে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হলো, ওখানে বিরাট বড় কোনো পারফর্মার ছিল না। তারপরও বিশ্বকাপ জয়ী দলের মেম্বার। ওখান থেকে আসার পরে যেটা হলো যে ওরে নিয়ে একটু সামান্য শোরগোল হলো যে ও ওপেনার, আবার তামিম ইকবাল ওপেনার, ওর নামও তামিম, তামিমের নামও তামিম। এই মিলে মানুষ একটু টুইস্টিং স্টোরি করা শুরু করলো। আই এম ওয়ান অফ দেম। আমি এই পিচ্ছি তামিমের সঙ্গে, মানে তানজিদ তামিমের সঙ্গে কথা বলে স্টোরি করলাম। তো সেও খুব তামিম ভক্ত, খুব তামিম ভক্ত। তামিমের মতো ব্যাট করতে চায়, তামিমের মতো বড় বড় ছক্কা মারতে চায়। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে তার একটু হলেও শখ যে
তামিমের সঙ্গে ওপেন করবে। সেই শখটা খুব দ্রুত পূরণ হলো। সেটা হচ্ছে এবার বঙ্গবন্ধু টি-20 নামে একটা টি-20 টুর্নামেন্ট হয়েছিল, সম্ভবত করোনার পর বা করোনার ভিতরে। ওইখানে দুই তামিম এক দলের হয়ে খেলছিল, কোন দল রিকল করতে পারি না, দুইজন একসঙ্গে ওপেন করছিল এবং ওই টুর্নামেন্টে তামিম ইকবালরে খানিকটা হলেও ছায়া ফেলে দিছিল এই তামিম। তখন মনে হচ্ছিল যে না, এই তামিম জায়গাটা নিতে পারবে, দুই তামিম হয়তো সেটেল ডাউন করবে। এছাড়া ঘরোয়া ক্রিকেটে তানজিদ তামিম আরও কিছু রান করতেছিল, ফলে সব মিলায় সে খুব কুইক জাতীয় দলে ডাক পেয়ে গেল। কিন্তু জাতীয় দলে ডাক পাইছিল কিন্তু সে ব্যাকআপ ওপেনার হিসাবে। ওই যে কদিন আগে পারভেজ ইমন প্রসঙ্গে বলতেছিলাম যে ব্যাকআপ ওপেনার নেওয়ার ক্ষেত্রে এই জন্য সতর্ক থাকতে হয়। ওইখানে নির্বাচকরা একটা ভুল চাল দিছিল। তানজিদ তামিমকে তখনই ব্যাকআপ ওপেনার হিসেবে বিশ্বকাপে পাঠানো উচিত হয় নাই। যদি পাঠাতেই হতো তার আগে একটা দুটো বাইল্যাটারাল সিরিজ খেলাতে হতো, মানে ওর বুঝতে হতো যে বাইল্যাটারাল সিরিজে মাঠে নামার এক্সপিরিয়েন্সটা কেমন, ইন্টারন্যাশনাল ক্রিকেটে কি হয়। সেটা হওয়ার আগেই ওরা ব্যাকআপ ওপেনার হিসাবে স্কোয়াডে নেওয়া হলো এবং নানা রকম নাটক, একদম সে পিএমের হস্তক্ষেপ শুরু করে নানা রকম হলো, হয়ে তামিম ইকবাল বিশ্বকাপেই গেল না। ফলে কি হলো, তানজিদ তামিমকে মাঠে নামতে হলো। দেখেন, বিশ্বকাপ ইন্ডিয়াতে খেলা হচ্ছে। আমি সব সময় বলি যে বাংলাদেশ একটা আনএক্সপেক্টেড এক্সপিরিয়েন্সের মুখে পড়ে ইন্ডিয়ায় গেলে। কেমন? বাংলাদেশ পৃথিবীর যে জায়গায় খেলে না কেন, ইন্ডিয়ার পাকিস্তান ছাড়া যে জায়গায় খেলে না কেন, গ্রাউন্ডে অধিকাংশ থাকে বাংলাদেশের সমর্থক। হোমের কথা তো বাদই দিলাম, আপনি আমেরিকায় খেলেন, কানাডায় খেলেন, অস্ট্রেলিয়ায় খেলেন বা ইংল্যান্ডে খেলেন, প্রবাসীর সংখ্যা এখানে বেশি থাকে। বিশ্বাস করেন, আসলেই তাই থাকে। মানে ইংলিশটা যতটা বাংলাদেশ ইংল্যান্ড ম্যাচ খেলতে যায়, তার চেয়ে প্রবাসী ইংল্যান্ডবাসীরা বেশি যায়। অস্ট্রেলিয়ায়ও একই ঘটনা ঘটে। অ্যাটলিস্ট বাংলাদেশের বিরোধীর সংখ্যা একদম হাউসফুল থাকে না। ইন্ডিয়া গেলে তাই হয়। ইন্ডিয়ায় তো আর প্রবাসী ইন্ডিয়ান খুব একটা নাইও, তাদের দাপট দেখানোর সুযোগও নাই। ইন্ডিয়ার পুরো মাঠ গম গম করে ইন্ডিয়ান দর্শকে। সেটাই ইন্ডিয়া ভার্সেস হনুলুলুর খেলা হলেও তাই হয়। মানে ওরাও ডমিনেট করবেই, এবং প্রচণ্ড বোম বিশ্বকাপের ম্যাচ। এবং ওখানে একটা যে কোনো কারণে হোক একটা ব্যাপার হয়েছে যে বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার এই যে ক্রিকেটীয় সম্পর্ক, এটা তো একটু টসটসে অবস্থায় থাকে। ফলে যেটা হয় যে বাংলাদেশ ভার্সেস আদার টিম, মানে ইন্ডিয়া ছাড়াও অন্যান্য দল এইসব ম্যাচেও এন্টি বাংলাদেশ সাপোর্টার বেশি থাকে। মানে মাঠে বাংলাদেশে বু করার লোকই বেশি থাকে। এরকম একটা অবস্থায় বাংলাদেশ বিশ্বকাপ খেলতে নামলে একটা পিচ্চি ছেলে, মাত্র 2-3 বছর আগে যে ছেলেটা 19 ওয়ার্ল্ড কাপ খেলে আসছে, এই ছেলেটা, এবং ওর ক্যারিয়ারটা আলটিমেটলি পোস্টের মধ্যে পড়ে গেল। হ্যাঁ, পুনেতে সেই ইন্ডিয়ার বিপক্ষে, পুনেতে তো নাকি, সেই ইন্ডিয়ার বিপক্ষে একটা 50 করছিল ওয়ার্ল্ড কাপে। মোটেও কোনো পারফরমেন্স হলো না আমাদের তানজিদ তামিমকে দিয়ে। মানে মনেই হলো যে এই ছেলেটা আর জীবনে কিছু করতে পারবে না। এবং আমি ফ্রাঙ্কলি স্পিকিং, আমি মনে করছিলাম যে এই ছেলেটা একদম ভেঙে গেল। এই বয়সে একটা বাচ্চাকে আমরা যে এক্সপিরিয়েন্সের মুখোমুখি করলাম, ও আর এখান থেকে ফিরে দাঁড়ায় ক্রিকেট খেলতে পারবে না। ওর ক্যারিয়ারটাই বোধহয় আমরা শেষ করে দিছি। বাট হি প্রুভ মি রং, হি প্রুভ বাংলাদেশ রং, যে আমি আসলে ফিরে আসতে পারি। এই বয়সে একটা পিচ্চি ছেলে যে কামব্যাকটা করছে, এরপরে তো 23 ওয়ার্ল্ড কাপের পরে বেশ খানিকটা সময় সে দলেই ছিল না। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে কামব্যাক করলো 85 বোধহয় একটা ইনিংস দিয়ে। এবং কি চমৎকার ইনিংস, কি চমৎকার ইনিংস, একদম ছবির মতো একটা ইনিংস। সেই আসলে সে দেখায় দিল যে তার আসলে এই যে বড় বড় ছক্কা চার মারার ক্ষমতাটা কত বেশি। এবং অতটুকু শরীর লিকলিকে ছেলে, যেহেতু মাসেল আছে, ভালো মাসেল আছে, সে প্রুফ করে দিল যে সে অন্য লেভেলের খেলোয়াড়। এরপর থেকে সে ওয়ানডে ধারাবাহিকভাবে খেলে যাচ্ছে, ওয়ানডেতে খুব রেগুলার রান করতেছে। এই যে ওয়েস্ট ইন্ডিজ ট্যুর পর্যন্ত ধারাবাহিকভাবে রান করলো, কোশ্চেনের মধ্যে পড়লো আবার টি-20টা, সেটাও একইভাবে, একেবারে একই ফ্যাশন। তার টি-20 ক্যারিয়ারের শুরুটা ভালো হলো। শুরুতেই সে টি-20তে গ্যাট গ্যাট করে 3টা 50 পেয়ে গেল এবং ওখানে দেখায় দিল যে সে মারতে পারে, সে ডমিনেট করতে পারে। আমরা ভাবলাম যে সে 2টা শর্টার ফরম্যাটই গ্রাব করে ফেলছে। কিন্তু ওর বোধহয় একটু কপালটাও খারাপ, মানে বা ওই যে তামিম ইকবালের নামে নাম, তো ওইখানে কি একটা ঝামেলা হয়ে যায়। আইসিসি ইভেন্ট আসলেই গোলায় ফেলে। তামিম ইকবাল জীবনে কোনোদিন আইসিসি ইভেন্টটা ভালো করে নাই। আপনারা বলবেন যে একটা টি-20 সেঞ্চুরি করছে, ওটা আইসিসি ইভেন্ট ছিল না, ওইটা আইসিসি ইভেন্টের ওই ফার্স্ট রাউন্ড বা কোয়ালিফাইং রাউন্ড যাই বলেন, ওইটার আমি ধরি না। তামিম ইকবালের দেখবেন কোনো আইসিসি ইভেন্টে কোনো পারফরমেন্স নাই। সেম আমাদের এই তামিম 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে গিয়ে সে একদম মানে যাচ্ছে তাই করে ফেললো। ইভেন 2024 ওয়ার্ল্ড কাপের আগে আগে আমরা আমেরিকার বিপক্ষে একটা সিরিজ খেললাম আমেরিকাতেই, ওখানেও সে একটা ভালো ইনিংস খেলছিল বলে মনে পড়ে। যেই ওয়ার্ল্ড কাপ শেষ হলো একদম নাই হয়ে গেল। তারপর থেকে টি-20তে রান পাচ্ছে না। এখন আমাদের কনসার্নটা দেখেন
যে ওয়ানডেতে মোটামুটি সেটেল হয়েছে, ওপাশে সৌম্য ফিরে এসে সেটেল হয়েছে, মানে ওয়ানডেতে আমরা ওপেনিং প্যাডটা পেয়ে গেছি। অ্যাটলিস্ট সৌম্য তো আরও কিছুদিন সার্ভিস দেবে। তামিম যদি এই গতিতে আগাইতে থাকে তাহলে লম্বা রেসের ঘোড়া হবে। এখন কনসার্নটা হলো টি-20, তাহলে তামিম কি টি-20তে পারবে না? টি-20তে আমাদের আবার এরকম অন্ধের মতো হাতড়ানো শুরু করা লাগলো। এখন জিসান টিসান ওরা উঠে আসতেছে ঠিক আছে, কিন্তু দেখেন এই বড় টুর্নামেন্টে প্রুভ হচ্ছে যে জিসানদেরকে এই এক্সপোজার আরও বেশি পাইতে হবে। এখনই এই লেভেলে পারফর্ম বোধহয় করতে পারবে না। সে জায়গাটায় তানজিদ তামিম আরেকবার ঘুরে দাঁড়ালো, সেটা বিপিএল দিয়ে ঘুরে দাঁড়ালো। কি ফ্যাশনের সঙ্গে ঘুরে দাঁড়ালো, কি ফ্যাশনের সঙ্গে, মানে আমার এত মিষ্টি লাগে ওর খেলাটা। আমার শুধু ওর প্রেস কনফারেন্সের জন্য বা ওর সঙ্গে টুকটাক যা কথা হয়েছে, আমি তো ওরা যখন বিশ্বকাপ যেত তখন পর্যন্ত মাঠে ছিলাম, মানে এত মিষ্টি এই ছেলেটা, শুধু মিষ্টি অ্যাটিটিউডে বা কথায় না, ছক্কাগুলোও মনে হয় খুব মিষ্টি। ও যখন স্কোয়ার লেগের উপর দিয়ে ছক্কাটা মারে এত মানে বিউটিফুল, টাইমিং, তারপরে কানেকশান এবং পাওয়ারটা যে দিচ্ছে এটা না আপনি ফিল করবেন না। মানে এই জিনিসটা আমি দেখছি শুধু অস্ট্রেলিয়ানদের মধ্যে। বিশেষ করেন এই কম্পেয়ারটা আমি করতে চাই না, কিন্তু অস্ট্রেলিয়ানদের মধ্যে মানে একটা ওয়েস্ট ইন্ডিয়ান গেইল যখন ছক্কা মারবে আপনি বুঝবেন যে ওর বুনো শক্তি আছে ওইটার পিছনে, মানে আপনার ওর পাওয়ারটাও সারা শরীরে ফুটে ওঠে। বেশিরভাগ খেলোয়াড়ের যখন সে ওই রকম স্কোয়ার লেগের উপর দিয়ে মেরে দেয়, বা আর স্কোয়ার লেগ কেন বলতেছে, স্কোয়ার লেগ তো তবু একটু কাছে। ও দেখলাম এবার বিপিএলে প্রচুর ছক্কা মারতেছে লং দিয়ে, স্পেশালি লং লেগ দিয়ে। সে কি সাবলীলভাবে মারতেছে, জাস্ট মানে চামচেত করে তুলে দেওয়ার মতো, এবং সোজা গ্যালারিতে গিয়ে আশ্রয় পড়তেছে। এবং সেটা একটা সুইট, পুরো ব্যাপারটার মধ্যে একটা সুইট ব্যাপার আছে, মানে বুনো ব্যাপারটা নাই যে খুব জোরে মারতে হবে বা সারা শরীরে খুব ঘাম টাম পড়ে যাচ্ছে আমাদের ইমরুলের মতো যে একটা চার মারলেই গেমে একাকার হয়ে যায়। এই ছেলে তা না, খুব সুইট মেরে যাচ্ছে, সুইট মেরে যাচ্ছে এবং কন্টিনিউয়াস পারফরমেন্স করে যাচ্ছে। দুইটা ম্যাচে তো বোধহয় 90-এ আউট হলো না, একটা ম্যাচে হচ্ছে 100 করতে পারলো না, বিপক্ষের রান কম ছিল। তারপরে সবচেয়ে বেশি ছক্কা মারছে এবং তার সামনে একটা অবিশ্বাস্য রেকর্ডের হাতছানি আছে, ওইটা হবে না। এখন তার ছক্কা হচ্ছে 29টা, বাংলাদেশি যে কোনো ব্যাটসম্যানের যে কোনো এক বিপিএলে মারা সর্বোচ্চ ছক্কা। এখন তার সামনে আরেকজন লোক আছেন, ওই লোকটারে টপকানো একটু মুশকিল, সেটা হচ্ছে ক্রিস গেইল। এক আসরে 47টা মারছিল এক বিপিএলে। ক্রিস গেইল একসময় যা করতো বিপিএলে আসা, আপনাদের যাদের মনে আছে, আনবিলিভেবল আনবিলিভেবল। তো গেইলের যে কাছে যেতে পারছে, গেইলের নিচের নামটাই যে তামিমের, এটাই তো অনেক বড় ব্যাপার। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এইসব রেকর্ড টেকর্ড দিয়ে আমার কিছু যায় আসে না। আমি দুটো জিনিসে খুব খুশি, এক হচ্ছে খুব সুইট ব্যাটিং, দেখলে মন ভরে যায়। আবার বলি যে ওই যে প্রেস কনফারেন্সের কথাগুলো শুনলে মনে হয় যে একবারে বাড়ির ছোট ভাইটা। আমার এই বয়সে এসে তামিমের মতো পিচিরে ভাই বলা কঠিন, তারপরেও বাড়ির ছোট ভাইটা বলেই ফিল হয় এবং একটা আদুরে ব্যাপার আছে। যখন সে, আমি দেখলাম ওই দিন একটা প্রেস কনফারেন্সের ভিডিও দেখতেছিলাম যে তারা কি যেন একটু টাফ একটা কোশ্চেন করছে, ও সেটা টাফ জবাবই দিচ্ছে। কিন্তু আমাদের বাংলাদেশি ক্রিকেটাররা টাফ জবাব দিতে পারে না, একমাত্র সাকিব ছাড়া, এটা আমি সবসময় বলি, একদম মুখের ওপরে বলি। আমাদের তামিম, মুশফিক, রিয়াদ এরা কেউ টাফ কোশ্চেনের জবাব দিতেই শেখে নাই। এরা কি করে, এরা চেতে যায়। তামিম তো মারাত্মক চেতে যায়, তামিম তো মানে যে কি পরিমাণে এই সে আবেগে নিয়ে নেয়। মুশফিক, রিয়াদ বা সিনিয়র জুনিয়র সবাই রেগে যায়। রেগে গেলেন তো ওই যে আমি ওই দিন বলছি, রেগে গেলেন তো হেরে গেলেন। সাংবাদিকের সঙ্গে ডুয়েলটারেও একটা ফাইট হিসাবে দেখেন, এই জিনিসটা এই পিচ্ছির মধ্যে দেখলাম। সে হাসতে হাসতে পাল্টা জবাব দিচ্ছে, মানে তারা সামান্য একটু আক্রমণ করছে, সেও ঠিক করছে, সেও সামান্য একটু আক্রমণ করবে, কিন্তু সেটা খুব হাসতে হাসতে, সেটা খুব মজা নিতে নিতে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। ওর টোটাল অ্যাপিয়ারেন্সের মধ্যে একটা সুইটনেস আছে, যেটা বললাম যে খুব সাবলীলভাবে ছক্কা মারতে পারে। এবং এখন আমি যদি জিসান আর ওর মধ্যে তুলনা করি, বাংলাদেশে এখন নিঃসন্দেহে সবচেয়ে ভালো ছক্কা মারে এই দুজন। যদি শুধু ছক্কার কম্পিটিশন লাগেন, তাহলে হ্যাঁ জিসান যে কোনো বলে ছক্কা মারার ক্ষমতা রাখে, মানে শরীরের ভিতরে ঢুকে আসা বলগুলোতে জিসান অনেক সাবলীল, ছক্কা মারায়। কিন্তু তামিম ওই জায়গায় মানে ইনকামিং ডেলিভারিগুলোতে ছক্কা মারায় তার একটু দুর্বলতা আছে। কিন্তু আমি যদি বলি সাবলীল ছক্কা, মানে জিসান আর তামিমের মধ্যেই যদি তুলনা করি, যেহেতু আগেই বললাম যে এই মুহূর্তে বাংলাদেশে ওদের চেয়ে ভালো ছক্কা মারার খেলোয়াড় নাই, সেক্ষেত্রে আমি যদি বলি সাবলীলতা, সুইটনেস, মানে ছক্কা চার মারায়ও যে সুইটনেস থাকতে পারে, সেটা তো আপনারা ভাববেন যে সচিন টেন্ডুলকার লাগবে বা মার্কোয়ার সুইটনেস ছিল। ওই সুইটনেসটা এই ছেলেটার ছক্কার মধ্যে আছে, এইটা আমি খুব একটা দেখি নাই। ছক্কায় সাধারণত সুইটনেস থাকে না, ছক্কা একটা নৃশংস ব্যাপার। তো যাই হোক, এইটা মূল ব্যাপার না, সুইট হোক আর বিটার হোক, মূল ব্যাপার তো পারফরমেন্স। সে পারফরমেন্সটা হচ্ছে বড় ব্যাপার।
আমাদের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের ব্যাটসম্যানদের ভালো করতেই হবে, এবং টপ অর্ডার নিয়ে আমরা যে একটা ক্রাইসিসে গত 1.5-2 বছর ভুগতেছি, মারাত্মক টপ অর্ডার থেকে রানই আসে না, সেখানে একটু হলেও তামিম সৌম্য ওয়ানডেতে সেটেল ডাউন করছে, এবং সেটা তামিম প্রুভ করলো যে সেটা লং রানে মানে চ্যাম্পিয়ন্স ট্রফি বা তারপরেও আমরা চোখটা দিতে পারি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তামিমের এরকম জ্বলে ওঠাটা খুব জরুরি ছিল। সৌম্য এখনো পর্যন্ত খেলতে পারে নাই, আশা করি যে ঢাকা পর্বে সৌম্যকে একটু দেখা যাবে। আমি আশা করতেছি না সে নেমেই রান করে ফেলবে, ওর ওর ম্যাচের মধ্যে থাকলেই হবে। ও তামিমের এইটা একটা বড় খবর, এবং বড় কথা হচ্ছে যে আমরা শর্টার দুটো ফরম্যাটেই তামিমকে সম্ভবত ফর্মে দেখতে পাচ্ছি। এখন আমাদের কথা হচ্ছে যে তামিমের সঙ্গী হবে কে, সেই 17 বছর ধরে এই কোশ্চেন করে আসছি। আমি নিজে, অন্য রিপোর্টারদের কথা বাদ দেন, যারা রেগুলার লেখে, যারা প্রচুর লেখে তাদের কথা বাদ দেন, তারা তো এক একজন 10টা 12টা করে এসব স্টোরি করছে। আমি নিজেও মনে 7-8টা বার লিখছি যে তামিমের সঙ্গী হবে কে। অ্যাট লাস্ট আমাদের আবার সেটা লিখতে হবে তামিমের সঙ্গী হবে কে। তবে এবার আর তামিম ইকবালের সঙ্গী না, এবার তানজিদ তামিমের সঙ্গী খুঁজতে হবে আমাদেরকে। তানজিদ তামিমের প্রতি শুভকামনা। তামিম নামের লোকগুলো লম্বা সময় সার্ভিস দেয়, এটা মাথায় রাখেন তানজিদ তামিম। আপনাকেও কিন্তু লম্বা সময় সার্ভিস দিতে হবে। আরেকটা তামিম উঠে আসতেছে, একেবারে পিচ্চি তামিম, এবং আমার দেখা মতে সুইটনেস এবং পাওয়ার এটা মিশেলে তানজিদ তামিমের সঙ্গে সবচেয়ে বড় কম্পিটিশন হবে আজিজুল হক তামিমের। আজিজুল হক তামিম হইতে পারে এই তানজিদ তামিমের সবচেয়ে বড় কম্পিটিটর, পাওয়ার এবং সুইটনেসের এই মিশ্রণে। তো দেখা যাক এক তামিমের জায়গা 2 তামিম এসে কিভাবে নেয়। 2 তামিমের জন্যই শুভকামনা। আপাতত এই মেজো তামিম যে এখন আমাদের আসল তামিম, তার উপর বাজিটা ধরা যাক। সবাই ভালো থাকবেন, তামিমদের সবার জন্য শুভকামনা।